অনেক অপেক্ষার পরে মিরাই মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আমার মেন চ্যানেলটা একটু সমস্যা হওয়ার কারণে এই চ্যানেলটাতে আমি আপাতত ভিডিও আপলোড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কোনো স্পয়লার না দেওয়ার কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পটি শুরু হয় কালিঙ্গায় মহাযুদ্ধের মাধ্যমে। এই মহাযুদ্ধে কয়েক মিনিটের মধ্যে আশুক সম্রাটকে হারিয়ে দেয় পশ্চাৎ নামে একজন। মুহূর্তের মধ্যেই সবাইকে শেষ করার কারণ তার কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে। এই অদ্ভুত শক্তি একসাথে কন্ট্রোল করা পসিবল হবে না। এই জন্য 9টা গ্রন্থের মধ্যে একসাথে ভাগ করে 9টা সুপার যোদ্ধার কাছে এই গ্রন্থগুলো ভাগ করে দেয়। এই 9 নম্বর গ্রন্থটি দেওয়া হয় ভবিষ্যৎ দেখতে পারে এমন এক যোদ্ধার কাছে। এই গ্রন্থগুলো ব্যবহার করে গোপনে মানবজাতিদের রক্ষা করার নির্দেশ দেওয়া হয়। 9 যোদ্ধা বছরের পর বছর তাদের বংশ নিয়ে গ্রন্থগুলো দেখভাল করে আসছিল। যেহেতু গ্রন্থগুলোর মধ্যে আছে আমৃত্যুর শক্তি, তাই বিভিন্ন শতকে আলেকজান্ডার, চেঙ্গিস খান, হিটলার এদের মতো মানুষ আমৃত্যুর শক্তির জন্য হাত বাড়িয়েছে, কিন্তু কেউই সফল হয়নি। এই শতকে এই শক্তিটা নেওয়ার জন্য এক অসুরের জন্ম হয়। কাহিনীটা এরপর চলে আসে 2000 সালে। আম্বিকা আশ্রমের 9 নম্বর ব্লকে আম্বিকাকে ধ্যান করতে দেখা যায়। এই আম্বিকাই এখন 9 নম্বর গ্রন্থটা দেখে রাখে। সে যখন 48 ঘন্টা ধরে ধ্যানে ছিল তখন আশ্রমের গুরু টেনশনে পড়ে যায়। ওইদিকে ধ্যানে আম্বিকা মারামারি খুনাখুনি দেখে ধ্যান থেকে জেগে ওঠে আচার্যকে বলে, ও আসছে, আপনি দ্রুত 8টা গ্রন্থ রক্ষাকারীকে নিমন্ত্রণ পাঠান। আচার্যা কবুতরের মাধ্যমে সবার কাছে আসার জন্য নিমন্ত্রণ জানায়। তার পরপরই দেখা যায় সবাই চলে আসে আশ্রমে। সেখানে আম্বিকা বলে, অসুরটা আসছে, আমাদেরকে আমাদের গ্রন্থগুলো রক্ষা করতে হবে। তখন একজন জানে আমি তন্ত্রমন্ত্র বলে গ্রন্থকে লুকিয়ে রেখেছি। তাছাড়া গ্রন্থ রক্ষা করার জন্য সৈন্য রাখা হয়েছে। ওর দেখা দেখি বাকি সবাই একই কথাই বলতে থাকে। তখন একজন বলে ওঠে, আপনার কাছে নবম এবং মহামূল্যবান গ্রন্থটি রয়েছে, কিন্তু আপনারই তো কোনো রকমের কোনো প্রোটেকশন নেই, তাই আপনি কিভাবে সামলে রাখবেন সেটা আপনি চিন্তা করুন। এইসব কথা বলেই সবাই সেখান থেকে চলে যায়। আচার্য তখন আম্বিকাকে বলে, কি করবে এখন তুমি? আম্বিকা কৈলাসে আগস্টমণির কাছে যেতে চায়, কিন্তু আম্বিকা ছিল প্রেগনেন্ট। তাই আচার্য বলে, এই অবস্থায় কিভাবে? আম্বিকা জানে আমাকে যেতেই হবে। বরফের পাহাড় বেয়ে কৈলাসের আগস্টের উদ্দেশ্যে রওনা করে আম্বিকা। একসময় ঠান্ডায় জ্ঞান হারিয়ে ফেলে। তখন গুরু তাকে নির্দিষ্ট একটা ঠিকানায় নিয়ে আসে। তারপর আম্বিকা সবকিছু খুলে বললে গুরু জানায় আমাদের শাস্ত্রী আছে। তারপর আম্বিকা সবকিছু খুলে বললে গুরু জানায় আমাদের শাস্ত্রেই আছে। খুব শীঘ্রই কলিযুগের মহাযুদ্ধ শেষ হবে, তাই তুমি যেটা বলছো ওটা আমি বিশ্বাস করছি। আগমনী অসুরকে মারার জন্য মিরারি অস্ত্রের প্রয়োজন, তবে শাস্ত্রে লেখা রয়েছে এই জন্য করতে হবে আত্মত্যাগ, তবেই সে অসুরকে হারানো যাবে। আম্বিকা জানে আমি যে কোনো রকমের আত্মত্যাগের জন্য প্রস্তুত। তখন গুরু বলে, তুমি এই অবস্থায় এখানে এসেছো, তার মানে তুমি সাধারণ কেউ নাও, তাই তোমার আত্মত্যাগটাও বড়। তোমার অনাগত বাচ্চাটাকে ত্যাগ করতে হবে। আম্বিকা কিছুক্ষণ ভাবার পরে সেইটা করতেও রাজি হয়। এর মধ্যেই বাচ্চাটা জন্ম নিলে আম্বিকা সেই বাচ্চাটাকে একটা জায়গায় রেখেই চলে যায়। এরপর কেটে যায় 24টি বছর। আম্বিকা আশ্রমের 3য় ব্লকে ভিভা নামের এক মেয়ে ধ্যান করতে থাকলে আচার্য তার কাছে এসে বলে, মহাতান্ত্রিক ধ্বংসলীলা চালিয়ে অলরেডি 6টা গ্রন্থ নিজের করে নিয়েছে। সবগুলো গ্রন্থ যদি ওর হাতে চলে আসে তাহলে সে হয়ে উঠবে গড। তাকে 9টা গ্রন্থ পেতে হলে আগে 8টা গ্রন্থ একত্রিত করতে হবে। ভিভা তখন সেই তান্ত্রিকের নাম জিজ্ঞেস করলে আচার্য বলে, মহাবীর লিমা। তাকে কিভাবে আটকাবো? আচার্য জানায় এইটার উপায়ও 24 বছর আগে একটা আত্মত্যাগের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। সে আমাকে বলেছে তার ছেলে দেভার বয়স যখন 24 হবে তাকে যেন আশ্রমে নিয়ে আসা হয়, সেই হবে নবম গ্রন্থের রক্ষাকারী। আমাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় রয়েছে, তার আগে ভেদাকে খুঁজে বের করতে হবে। ভিভা তাই ভেদাকে খোঁজার জন্য চলে আসে কাশিতে। ভিভার মাঝে রয়েছে মানুষের মাইন্ড পড়ার শক্তি, তাই এসে এক পুলিশের মাইন্ডে ঢুকিয়ে দেয় দেবাকে খোঁজার জন্য। তারপরে সে এক গুরুর মাইন্ডটা পড়তে থাকলে গুরু জানায়, আমার মাইন্ড তো আমার পড়তে হবে না, দেবা আমার কাছেই বড় হয়েছে। কিন্তু একদিন ছুটতে থাকা একটা তারা দেখে বলে তাকে উত্তরে যেতে হবে, এই জন্য সে কলকাতায় চলে যায়। ভিভা খুঁজতে খুঁজতে কলকাতায় দেবার বন্ধুকে পায়। আমরা একসাথে কয়লা বিক্রি করতাম। একদিন তারা দেখে বলে তার নাকি দক্ষিণে যেতে হবে। এরপর দেখানো হয় হায়দ্রাবাদ শহর। সেখানে গঞ্জিকা নিয়ে একটা গ্যাংয়ের সাথে ঝামেলা হয় দেবার। একসময় পুরো বিল্ডিংটাতেই আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশও চলে আসে। সেখানে ভিভা এসে একজনকে বেদার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় বেদাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অবশেষে বেদার দেখা পায় সে। এজন্য পুলিশ স্টেশনে এসে গঞ্জিকা কাণ্ডে সকলকে ছেড়ে দিতে বলে বিভা। পুলিশ জিজ্ঞেস করে, তুমি কি লয়ার যে ওদেরকে ছাড়বো তোমার কথায়?
ভিভা তখন পুরো রুলস শুনিয়ে দেয়, সাথে বলে যদি তাদেরকে না ছাড়েন তাহলে আপনিই জেলে ঢুকবেন। পুরো রুলস জানার পরে পুলিশ সবাইকে ছাড়তে বাধ্য হয়। এরপর ভিভা দেবার কাছে এসে মাইন্ড পড়তে থাকে, কিন্তু পারে না। বেদা তখন ভিভাকে ধন্যবাদ দেয় ওকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য। ভিভা তখন বলে তুমি সাধারণ কেউ নও, তুমি নবম গ্রন্থের মহাগ্রন্থটার রক্ষাকারী। তোমাকে আমি সেই কাশী থেকে শুরু করে কলকাতা সব জায়গায় খুঁজেছি, তুমি হচ্ছে মহাযোদ্ধা। ভিভার মুখে এমন কথা শুনে বেদা এবং তার বন্ধু এগুলো হাসি দিয়ে উড়িয়ে দেয়। ভিভা তাই বেদার শক্তি মাত্র দেখার জন্য এক লোহার দণ্ড ছুঁড়ে মারে ভেদার দিকে। ভেদা সেটা অনায়াসেই ভেঙে ফেলে। ভিভা তখন বলে এই দেখো তোমার শক্তি, তাছাড়া আমি সবার মাইন্ড পড়তে পারি, কিন্তু তোমারটাই শুধুমাত্র আমি পড়তে পারিনি, কারণ তুমি নবম গ্রন্থের রক্ষাকারী। এসব কোনো কিছুতেই বিশ্বাস করে না ভেদা, তাই বন্ধুর মাইন্ড পড়তে বলে। তখন ওর বন্ধুর মাইন্ড পড়ে বলে ও তোমাকে গতকাল থেকে বারবার গালি দিয়ে যাচ্ছে, আসলে হোটেলে তোমাদের কোনো একটা আন্টির সাথে কোনো একটা কাহিনী হয়েছিল ওইটার জন্যই। ভেদা তখন বলে যে না, আমার বন্ধু আমাকে গালি কেন দিবে। তবে ওর বন্ধুটা থ লেগে চেয়ে থাকে এবং চেহারাটাও মলিন হয়ে যায়। ওকে এই অবস্থায় দেখে ভেদার আর বুঝতে বাকি থাকে না যে বিভা যেটা বলছে সেটা একদম সত্য কথাই বলছে। এই জন্য ওকে গালি দেওয়ার জন্য বন্ধুকে সাজাতে থাকে। পুলিশ আবার দূর থেকে ভিভার কার্যক্রমগুলো দেখছিল। ভিভা ভেদার দেখা পাওয়ার পরপরই কবুতরের মাধ্যমে আচার্যের কাছে সংবাদ পাঠায় যে সে ভেদার দেখা পেয়েছে। এই খবরটা পেয়ে তো খুব খুশি হয়ে যায় আচার্যা, তাই সে বলে ওঠে একদিকে আলো একদিকে অন্ধকার, দেখি কে জেতে। তখন আমাদের সামনে উপস্থাপন করা হয় মহাবীর লামাকে, যে নতুন একটা তলোয়ার বানিয়েছে। কাহিনীটা শিফট হয়ে চলে আসে জাপানের একটা নিনজা সেন্টারে। ইনি আসলে সপ্তম গ্রন্থটা দেখাশোনা করে রাখেন। এক প্রফেসর সেই সপ্তম গ্রন্থ রক্ষাকারীর কাছে এসে আশোক গ্রন্থ চায়। 9টা গ্রন্থ মিলেই হচ্ছে আশোক গ্রন্থ। তো সে যোদ্ধা জানায় আশোক গ্রন্থ আমি দেব না। প্রফেসর তখন ব্ল্যাক শারদ আসছে সেটা উল্লেখ করলেও একদমই ভয় করে না সপ্তম গ্রন্থ রক্ষাকারী যোদ্ধা। লিমাকে আসলে ব্ল্যাক শারদ বলা হয়। এর মধ্যেই সেখানে লিমা চলে আসে। এরপর সেই সপ্তম যোদ্ধা সহ সেখানে থাকা সকল লোকদের মিলে গ্রন্থটা নিতে গেলে দেখে ওই বইটার উপরে একটা সাপ পাহারা দিচ্ছিল। লিমা ওই বিষধর সাপ থেকে ভ্যানিশ করে নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। তারপর বলতে থাকে এই 7টা গ্রন্থ পাওয়ার জন্য আমার 24 বছর সময় লেগে গেছে, আর একটা গ্রন্থ খুঁজে বের করার জন্য আমার হাতে আছে মাত্র 2 সপ্তাহ। এর মধ্যেই আমাকে খুঁজে বের করতে হবে। কাহিনীটা শিফট করে আবারও ভেদার দিকে আনা হয়। ভেদার কাছে চলে আসে ভিভা। ভেদাকে খুঁজতে আবারও গাঁজা মাফিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে। তখন ভেদা এবং ভিভা গুন্ডাদের থেকে বাঁচতে একটা জায়গায় গিয়ে লুকায়। সেই সময় ভেদা খুব কাছ থেকে ভিভাকে দেখে মুগ্ধ হয়। সেইটা আবার বুঝতে পারে ভিভা, আর বলে তোমার মাইন্ড পড়তে না পারলে কি হবে, তোমার ফিলিংসটা আমি পড়তে পারছি, এইসব থেকে তুমি দূরেই থাকো। কিন্তু ভেদা ভিভার প্রেমের জন্য একদম হাবুডুবু খাচ্ছিল। সেইটা আবারও বন্ধুকেও বলে। বন্ধু তখন বলে সরাসরি ওকে ভালোবাসার কথা জানিয়ে দে। পরের দিন ভিভার থাকার জায়গায় এসে দেখে সেইটা একটা পতিতালয়। এরপর ভিভার রুমে ঢুকলে দেখে ভিভা ধ্যান করছে, তাই ওরা বলে বসে হয়তোবা ও কালো জাদু করছে। সেই সময় ভিভার কাছে আচার্যের কবুতর চলে আসে। ভিভা জানতে পারে লামা সপ্তম গ্রন্থটাও হাতে পেয়েছে, তাই আচার্য যোদ্ধাকে দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেয়। এই চিরকুটটা দেখার পরপরই ভেদাকে নিয়ে বাইরে চলে আসে ভিভা। সেখানে এসেই ভেদা যখন তার ভালোবাসার কথা জানায় তখন ভিভা উল্টো বলে আশোক গ্রন্থের 7টা সে পেয়ে গেছে, তোমাকে যত দ্রুত সম্ভব প্রস্তুত হতে হবে। ভেদা তখনও বলে আমি সাধারণ মানুষ, আমাকে কেন এগুলোর মধ্যে জড়াচ্ছ তুমি। ভিভা তখন ওর নামটা যে কিভাবে হলো এটা বলে ওর মায়ের কথাও নিয়ে আসে। জানায় তোমার মায়ের নাম হচ্ছে আম্বিকা, সবাই তাকে অনেক শ্রদ্ধা করে, তিনি ভবিষ্যৎ দেখতে পারেন। তবে ভেদা জানায় আমার কোনো মা নেই। রাস্তায় অনাথ শিশুকে দেখিয়ে দিয়ে বলে আমি ওর মতো করে রাস্তায় খেয়ে না খেয়ে বড় হয়েছি, কাশির অলিতে গলিতে ঘুরে যেটা পেয়েছি সেটাই খেয়েছি। কাহিনীটা শিফট করে আবারও লামাকে দেখানো হয়। প্রফেসর লামাকে বলে তুমি সবসময় 8টা গ্রন্থ নিয়েই কথা বলেছ, নবম গ্রন্থের কথা কখনো উল্লেখ করনি। লামা তখন আয়নার ভেতরে আম্বিকার কথাগুলো মনে করে। আম্বিকা তাকে বলেছিল নবম গ্রন্থ সে কোনোভাবেই হাতে পাবে না। এটা ভেবে লামা প্রফেসরকে বলে আম্বিকা হয়তো বা কোনো না কোনো একটা প্ল্যান করেই রেখেছে, সেই প্ল্যানটাকে কি সেটা খুঁজে বের করতে হবে। সিনটার পর শিফট হয়ে চলে যায় তিব্বতের একটা আশ্রমে। সেখানে আচার্যকে ইয়োগা নামে একজন এসে বলে তোমার এখন আম্বিকার আশ্রমে যাওয়ার সময় এসে পড়েছে। আম্বিকার আশ্রমের কথা বলার পরপরই ইয়োগা সেই আচার্যকে মেরে ফেলে। এতে বোঝা যায় সেও সন্ধানে রয়েছে এই গ্রন্থগুলোর। অন্যদিকে ভিভা আবারও চলে আসে ভেদার কাছে। ভেদা তখনও শুধু তার ভালোবাসারই কথা বলে। তখন ভিভা ভেদাকে একটা কার্ড দেখিয়ে বলে এটা কোথা থেকে পেয়েছো। ভেদা জানায় পুরাতন মার্কেট থেকে। ভিভা তখন বলে তুমি যদি এই কার্ড না কিনতে তাহলে 4 জন মারা যেত, কারণ এই কার্ডটার স্টিয়ারিং নষ্ট ছিল।
তারপর একটা ফিটনেসবিহীন বাস দেখিয়ে দিয়ে বলে, তুমি যদি এইটা না কিনতে তাহলে বাসটা একটা স্কুলে যেত। তারপর কি হতো তুমি তো সেটা ভালো করেই জানো। তারপর তুমি ওই গঞ্জিকা কাণ্ডের সঙ্গে ধনা মিশিয়েছ। এগুলো আসলে তোমাকে দ্বারা করানো হচ্ছে। তুমি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে এসেছো। ভেদা তখন বলে এসব কিছুই সত্য নয়। তারপর দেখায় তারা আসলে কি কাজ করে। বন্ধুরা মিলে একটা কার চুরি করে। এই চুরি করাটাই হলো ওদের পেশা। এই চুরি করা কারটা নিয়ে যেতে থাকলে ডিক্কি থেকে একটু শব্দ পায় ওরা। ডিক্কিটা খুলে ভেদা দেখে সেখানে 2 স্কুল পড়ুয়া বাচ্চাকে মুখ বেঁধে আটকে রাখা হয়েছে। এবার মাথা ঘুরে যায় ভেদার। সে কিনা মানুষের কল্যাণ করছে। ভিভা তখন আবারও বলে তোমাকে বেছে নেওয়া হয়েছে এই মানবজ্যোতির রক্ষাকারী হিসেবে। ভেদা এখন বলে যে আচ্ছা ঠিক আছে, মানলাম আমি তোমার কথা, কিন্তু আমাকে সবকিছু তুমি একটু বুঝিয়ে বলো। ভিভা তখন জানায় আশোক গ্রন্থের 9ম গ্রন্থ একটা মানুষের কাছে আসলে সে হয়ে যাবে গড। অনেক মানুষের জন্য মারাও যাবে। একজন 7টা গ্রন্থ ছিনিয়ে নিয়েছে মানুষদের কাছ থেকে। আর এই 9ম এবং শেষ গ্রন্থটি রক্ষা করার দায়িত্ব পড়েছে তোমার কাঁধে। তাই তোমাকে মীরায় যেতে হবে। ভেদাই সব কিছু শোনার পরে জিজ্ঞেস করে মীরা আমি কিভাবে যাব। ভিভা তখন তার মা আম্বিকাকে স্মরণ করতে বলে। এই জন্য দেখিয়ে দেয় মাতৃমুদ্রা নামে এক ধরনের হাতের ব্যবহার। ভেদা সেটা করলে মায়ের গর্ভে থাকা অবস্থায় কি বলেছিল মা সেটা শুনতে পায়। মা তাকে বলেছিল এই 9ম গ্রন্থ তাকেই রক্ষা করতে হবে, এই জন্য আসতে হবে মীরায়ে। সাথে তাদের আবার কোথায় দেখা হবে সেটাও জানায়। মায়ের এসব কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় দেবা। নাক দিয়ে আসে রক্ত। অন্যদিকে ভিভা এগুলোতে একটু খুশিই হয়। আচার্য এই ব্যাপারে একটা চিঠিও পাঠায়। এদিকে মায়ের এসব কথা শুনে বিস্মিত হয়ে আবার চেষ্টা করে মাতৃমুদ্রার, কিন্তু সেটার সাহস হয় না। কাহিনীটা শিফট হয়ে চলে আসে মরক্কোতে। সেখানে প্রফেসর এবং লামা 8ম গ্রন্থের খোঁজ পায়। প্রফেসর তার গবেষণায় দেখতে পায় হঠাৎ মরক্কোর এক পাহাড় একেবারে উধাও হয়ে গিয়েছে। এটা কোনো সাধারণ মানুষ বা যন্ত্রের দ্বারা সম্ভব নয়, তাই নিশ্চয়ই 8ম গ্রন্থই এখানে রয়েছে। তাই তারা চলে আসে মরক্কোতে। এরপর সরাসরি গ্রন্থ রক্ষাকারীদের কাছ থেকে চায় ওই গ্রন্থটা, কিন্তু সেটা কোনোভাবেই দিতে চায় না এবং লামাদের উপর আক্রমণ করতে বলে ওই গ্রন্থ রক্ষাকারী সৈন্যদেরকে। সবাই অদ্ভুত যন্ত্র নিয়ে লামার মুখোমুখি হয়। রক্ষাকারী তখন বলে গ্রন্থ নচে এসেছিস, এবার মর। সৈন্যরা ব্যবহার করছিল তরঙ্গ, সেটা প্রথম দিকে কোনোভাবেই কাউন্টার করতে পারছিল না লামা। তারপর তার তলোয়ার এবং একটা ঢাল বানিয়ে শুরু করে দেয় লড়াই। এবার সৈন্যরা ওর সাথে পেরে ওঠে না, তাই রক্ষাকারী গ্রন্থটা বের করে অন্য জায়গায় যেতে চায়। তখন লামা ওই রক্ষাকারীর হাতটা কেটে গ্রন্থটা নিয়ে নেয়। তারপর 8ম গ্রন্থের শক্তিটা ওর মধ্যে আসলে একটা সিংহাসন বানিয়ে বসে। মনে করতে থাকে সে এখন প্রায় সকল ক্ষমতার অধিকারী। প্রফেসর সেখানে থাকা সকল মানুষদেরকে ডেকে বলে লামার আনুগত্য করো। তখন অনেক ভয় পেয়ে সেটাই করে সবাই। এদিকে আম্বিকা আশ্রমে ইয়োগা এসে আচার্যের কাছ থেকে 9ম গ্রন্থটা চায়। তখন আচার্য জানায় ওটা তুমি কখনো পাবে না, আমার আর মৃত্যুর ভয় নেই। সেই সময় ভিভার দেয়া চিরকুট চলে আসে কবুতরের মাধ্যমে। তখন সেটা দেখে নেয় ইয়োগা। চিরকুটটা পরে ইয়োগা বলে ডেস্টিনি আসলে আমাকে খুঁজে নিয়েছে। আচার্য তখন আবারও বলে কোনো লাভ হবে না, তুমি আমাকে মেরে পুরো আশ্রম জ্বালিয়ে দিলেও 9ম গ্রন্থটা তুমি পাবে না। এইসব শুনে ইয়োগা আচার্যকে মেরে পুরো আশ্রমে আগুন ধরিয়ে দিয়ে তারপর কবুতরটার প্রায় একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ভেদা একটা মহিলার কাছ থেকে টাকা না নিয়েই ওর কাজ করে দেয়। এগুলো দেখে বন্ধুরা বলে যেদিন থেকে তুই তোর মায়ের কথা ভাবছিস সেদিন থেকে তুই যেন কেমন বদলে গিয়েছিস। তবে ওর মায়ের কথা এভাবে বলতে নিষেধ করে দেবা। তাই 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় ভিভাকে এখান থেকে ভাগাতে হবে, তা না হলে আমাদের ব্যবসা লাট উঠে যাবে। এজন্য ওর বন্ধু চলে আসে ভিভার কাছে। তার কাছে এসে চলে যেতে বললে সেই সময় কবুতরটা আসে ভিভার কাছে। ভিভা তখন কবুতরের পায়ে রক্ত আর ট্র্যাকার দেখে বলে অনেক মানুষ মারা গিয়েছে, তারা আমাদের দিকেই আসছে, আমাকে এক্ষুনি ভেদার কাছে যেতে হবে। পুলিশ ভিভাকে সন্দেহ করে আগে থেকেই রেকর্ডার লাগিয়েছিল, তাই ট্র্যাকারের কথা জানতে পেরে কোনো একটা ধামাকা হতে চলেছে ভেবে পুরো পুলিশ ফোর্স দিয়ে জায়গাটাকে ঘিরে ফেলে। সেই সময় ইয়োগা সেখানে এসে উপস্থিত হয়। তারপর ভেতরে প্রবেশ করে ম্যানেজারকে মারে। সেইটা আবার সিসিটিভি ক্যামেরায় দেখে পুলিশ। সেই সময় ভেদার বন্ধুকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ভিভা। পুলিশ তখন ভিভাকে না ধরে ইয়োগাকে ধরার সিদ্ধান্ত নেয়। এক সময় ইয়োগাকে ঘিরে ধরে। কিছুক্ষণের মধ্যে ইয়োগা সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। ইয়োগা সবাইকে মেরে সিআইয়ের কাছে গেলে তখন সিআই জানায় ভিভা কোথায় গেছে সেটা আমরা জানি, আর তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারবো। অন্যদিকে ভিভা ভেদার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন ভেদা জিজ্ঞেস করে কি হয়েছে। ভিভা বলে আমি যার কাছে আশ্রিত ছিলাম তাকে মেরে ফেলা হয়েছে। এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ রইল না এক তুমি ছাড়া। ওরা এখন আমাকেও মারতে এসেছে। এর মধ্যে পুলিশের দেখানোর রাস্তা দিয়ে ইয়োগা চলে আসে ওই আস্তানায়। ভিভা তখন সামনে এগোলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় ভেদা।
লড়াই শুরু হয়ে যায় ভেদা এবং ইয়োগার। ভেদা প্রচুর মার খেতে থাকে ইয়োগার হাতে। তখন ভিভা নিজের হাতে একটা ছুরি ধরে বলে, ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও, নাহলে আমি আমার নিজেকেই মেরে ফেলবো। আর যদি আমি মারা যাই তাহলে 9 নম্বর গ্রন্থ তোমরা কোনোভাবেই পাবে না, কারণ ওটার লোকেশন শুধুমাত্র এবং একমাত্র আমিই জানি। তাই ইয়োগা ভেদাকে ছেড়ে দেয় আর ভিভাকে নিয়ে যেতে থাকে হেলিকপ্টার দিয়ে, যেইটা আবার আহত অবস্থায় দেখে বসে ভেদা। সে আবারও মাতৃপূজা করে। তখন ওর মায়ের কথাগুলোতে শুনতে পায় মা তাকে গর্ভকালীন বলে, তোমাকে এই গ্রন্থটা রক্ষা করতে হবে। কৈলাসের গুরু ওকে গর্ভকালীন একটা শক্তি দেয়, যেটা হচ্ছে মিরারের ম্যাপ। সাথে জানায় সঠিক সময়ে সেটা বুকে ভেসে উঠবে। এইসব শোনার পরপরই তার বুকে একটা দাগ দেখতে পায় ফিদা। এরপর হসপিটাল থেকে জ্ঞান ফিরলে ভেদা তার বন্ধু যে ম্যাপ ভালো গবেষণা করে তাকে বুকের দাগটা নিয়ে গুগল ম্যাপ দেখতে বলে। এটা ম্যাপও হতে পারে, আসলে হয়ও ঠিক তেমনটাই। আর ওর বুকে যে ম্যাপটা ছিল এটাই ছিল হলো মিরায়ের ম্যাপ, যেটার অবস্থান হলো নর্থ হিমালয়ে। ভেদা তখন তার বন্ধুকে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা করে, কারণ সে মনে করে সেখানে তার মা এবং ভিভাকে পাবে। তারা ম্যাপটা ধরে ধরে একদম চলে আসে শেষ গ্রামে। তারা সামনের দিকে আগাতে থাকলে দেখতে পায় একটা পাশে গ্রামের লোকজনরা পূজা করছিল। গ্রামের মানুষরা ভেদাকে সামনে এগোতে বারণ করে, সাথে জানায় যারা সামনে এগিয়েছে তারা কেউ আর ফিরে আসেনি। তারপরে ওদের কোনো কথা না শুনেই ভেদা সামনে এগোয়। সে মাতৃমুদ্রার মাধ্যমে জেনেছে মীরাই দেখাশোনা করে সম্প্রতি নামের এক আত্মা, যেটা আসলে পাখির মতো দেখতে। ভেদা ম্যাপ অনুযায়ী এগিয়ে যেতে থাকলে একটা গর্তে পেরে একটা জায়গায় চলে এসে সেখানে এসে কিছু একটা দেখতে পায়। একসময় তার সামনে দানবাকৃতি সম্প্রতিটাও চলে আসে। ভেদা কোনো রকমে কোনো ভয় না পেয়ে সম্প্রতির সাথে লড়াই করে। মা তাকে এটাও বলে দিয়েছিল যে সম্প্রতিকে বশে আনতে হলে তার মাথায় হাত বোলাতে হবে, তবেই শুধুমাত্র সে এখানে আসার উদ্দেশ্যটা জানতে পারবে আর পোষ মেনে যাবে। ভেদা মায়ের এই কথা মনে করে সম্পত্তিকে বরফ পানির মধ্যে এনে তার মাথায় হাত রাখে। তখন সম্পত্তি একদম নিশ্চুপ হয়ে যায়। সম্পত্তি পোষ মেনে গেলে ভেদা সেখানে থাকা একটা লাঠির মতো দেখতে জিনিস তুলে নিলে তার পুরো শরীর রঙিন হয়ে ওঠে। তারপর ওই লাঠিটা হাতে করে নিয়েই ভেদা গ্রামে ফেরে। তখন ওকে দেখে তো সবাই অবাক। এতদিন যেখান থেকে কেউ ফিরে আসেনি সেখান থেকে ভেদা ফিরে আসলে সবাই হাঁটু গেড়ে আনুগত্য প্রকাশ করে। অন্যদিকে স্পেশাল টাস্ক ফোর্সের হেডকোয়ার্টারে ইয়োগার পুলিশ মারা নিয়ে সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যেখানে সিআইকে এই নির্দেশ দেওয়া হয় এই কেসটা সলভ করার জন্য। অন্যদিকে ভিভাকে লামার আস্তানায় তুলে আনা হয়। অনেক মারধর করতে শুরু করে ওকে, কারণ নবম গ্রন্থ কোথায় আছে সেটা ভিভাও জানে না। আর এই কারণেই ওকে মারধর করছিল, কারণ সে মিথ্যা কথা বলেছিল। ওইদিকে নর্থ হিমালয়ে ভেদা তার বন্ধুকে লাঠি দেখিয়ে বলে এটাতে পাওয়ার রয়েছে, কিন্তু কিভাবে কাজ করে সেটা আমি বুঝতে পারছি না। তখনই দুই বাচ্চার ওপর গাছ পড়তে থাকলে ভেদা গিয়ে সেটাকে থামাতে যায়, কিন্তু পরক্ষণে দেখা যায় গাছটা আসলে ভেদা নয়, কৈলাসের ওই গুরু ধরেছিল। ভেদা গুরুকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি? গুরু জানায় অগাস্ত। এইজি বলে ডাকতে পারো তুমি আমাকে। ভেদা তখন বলে, আপনাকে তো আমি চিনলাম না ঠিক, আপনি কোথা থেকে আসলেন? তখন এইজি জানায়, তোমার মা আমাকে খুব ভালো করে চিনত। এইটা শুনে ভেদা লাঠিটা দেখে এজিকে এটার পাওয়ার সম্পর্কে অবগত করতে বলে। এজি তখন এক ঝটকায় লাঠির মাধ্যমে অন্য একটা জায়গায় নিয়ে এসে বলে এইটাই হচ্ছে মিরাই। ভেদাই লাঠিটার পাওয়ার দেখে সেটা ধরে ওর মায়ের কাছে যেতে চায়, এমনকি নবম গ্রন্থের কাছেও, কিন্তু এটা কাজ করে না। তখন বলে এই মিরাইটা না আমার আত্মা দিয়ে তৈরি। মা বলেছিল, তাহলে কেন কাজ করছে না? তখন এজি জানায় আগে মিরাইকে তোমার আয়ত্তে আনতে হবে, তবেই এটা তোমার হয়ে কাজ করবে। তারপরে মিরাইয়ের সাহায্য নিয়ে চলে আসে একটা ধুধু মরুভূমিতে। সেখানে একটা গাছ বানিয়ে ফেলে। তারপর উদাহরণ দিয়ে বলে এই মরুভূমিতে যেমন গাছ বের হচ্ছে তেমন তোমাকে ওই অচেনা মিরাইকে বুঝতে হবে। যেদিন তুমি এবং মিরাই একত্রিত হবে সেদিনই হবে মহাযুদ্ধ। এইটা শুনে ভেদা জিজ্ঞেস করে মহাযুদ্ধটা হবে কোথায়? এজি বলে সিদ্ধাস্থিরে। ভেদা সেখানে যেতে চাইলে এজি নিয়ে আসে নর্থ হিমালয়ের বন্ধুর কাছে। তারপর ভেদাকে নিয়ে এজি বের হয় তন্ত্রমনের দিকে। যাওয়ার সময় ভেদা যেন আমার বুকের বাঁ পাশে সবসময় চিনচিন করত। ব্যাপারটা এতদিন বুঝতে না পারলেও এখন ঠিক বুঝতে পারি। মা সর্বক্ষণই আমার সাথেই ছিল, সবসময় আমাকে দেখে রাখত। এইসব বলার পরে ভেদা জিজ্ঞেস করে তন্ত্রমনে গেলে কি মায়ের দেখা পাবো? এজি জানায় বলতে পারছি না। ভেদা এরপর জিজ্ঞেস করে নবম গ্রন্থে তো দেখা মিলবে নাকি? এজি জানায় ওখানে গেলেই তুমি সবকিছু জানতে পারবে। এবার নবম গ্রন্থটা কি সেটা জানতে চাইলে এজি বলতে শুরু করে আসলে এই গ্রন্থটা অনেক শক্তিশালী, ভালো মানুষরা কখনোই এটা চায় না, আর খারাপ মানুষের হাতে এটা পড়তেও দেওয়া যাবে না। নবম গ্রন্থটা হচ্ছে অমরত্ব। অন্যদিকে লামা 8 বই নিয়ে তন্ত্রমন্ত্র শুরু করলে ইয়োগা সেখানে ভিভাকে নিয়ে আসে। ভিভা লামাকে দেখে বলে তুমি গড হতে চাও তাই না? তুমি কি গড মানে জানো? গড চায় সবার ভালো, কিন্তু তুমি কি করছো?
লামা তখন তার নিজের জীবনের গল্প শোনায়, বলে গডই আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমার ছোটবেলাতেই আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তারপর আমার মাকে পুরো গ্রামের সবাই মিলে শয়তান বলে পুড়িয়ে দেয়, আমাকে বানিয়ে ফেলে অমানুষ। আমি গ্রামের সবার কাছে ভালো হওয়ার জন্য পাহাড় কেটে পানি নিয়ে আসি, কিন্তু পণ্ডিত বলে ওঠে এটাতে নাকি আমার হাত নেই, যা করেছে সব গড করেছে। এটাতে আমি তো অনেক রাগান্বিত হয়েছি এবং গ্রামে থাকা গডের মূর্তিটা ভেঙে ফেলি। এতে গ্রামের সবাই আমার উপরে পাথর নিক্ষেপ করে। সেদিন থেকে গডের বিরুদ্ধে আমার রাগ চরম পর্যায়ে চলে যায়। প্রথমে আমার বাবা এবং দ্বিতীয় মাকে মারি, কিন্তু আমার রাগ যায় না। তারপর পণ্ডিতকে মারি, কিন্তু তাতেও আমার রাগ কমে না। তারপর পুরো গ্রামের মানুষকে আগুনে পুড়িয়ে মারলে তবেই শান্তি পাই। তাই আমাকে আর তুমি গডের কেচ্ছা শোনাতে এসো না। আমি নিজে এই পৃথিবীর গড হতে চাই, নিজের হুকুম কায়েম করব। আর এই জন্য আমার দরকার শুধুমাত্র এখন নবম গ্রন্থটা। এই নবম গ্রন্থের কথা বলায় লামার আবার মনে পড়ে যায় আম্বিকার কথাগুলো। আম্বিকা বলেছিল নবম গ্রন্থ সে কখনো পাবে না। নবম গ্রন্থটা নেওয়ার আগে তার সামনে দাঁড়াবে একটা মহাযোদ্ধা। এটা মনে পড়ে যাওয়া ইয়োগাকে এক ধরনের তরঙ্গ যন্ত্র দিয়ে ভেদাকে ধরে আনতে বলে। এদিকে এইজি ভেদাকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে ভেদা মিরাই যন্ত্রের পূজা করতে চাইলে পূজারী বলে এই লাঠির আবার কিসের পূজা, এই লাঠির কোনো পূজা হবে না। ব্যাপারটা এইজিকে বললে এইজি চিন্তা করতে নিষেধ করে। সেই সময় ছোট্ট একটা বাচ্চা ভেদাকে বলে মন্দিরের পেছনে একটা জায়গা রয়েছে যেখানে শ্রীরাম ধ্যান করেছিল, সেখানে গেলে তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। ভেদা তখন বন্ধুকে নিয়ে সেখানে যায়। সেই জায়গাটা একজনকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তখন তাকে জিজ্ঞেস করে ধ্যানের ব্যাপারে। ঠিক ওই সময়ে ইয়োগা তার সৈন্য নিয়ে সেখানে হাজির হয়। তারপর ভিভার হাত কেটে দিয়ে জিজ্ঞেস করে নবম গ্রন্থটা কোথায়। ভেদা তখন অনেক রেগে যায়। মিরাই যন্ত্র নিয়ে লড়াই করে ইয়োগার সৈন্যদের সাথে। এবার ভেদা ভালোভাবে লড়াই করতে থাকলে ইয়োগা তরঙ্গ ইউজ করে। এতে প্রচুর শব্দ হওয়ার কারণে ভেদা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে ইয়োগা আবারও মেরে ভেদাকে আহত করে। মিরাইটা ওর হাত থেকে পড়ে যায়। তখন কাহিনীটা শিফট করে দেখানো হয় আবার এইজিকে। সেও ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার নাম কি। বাচ্চা জানায় আম্বিকা। ওই সময়ে দেখা যায় মিরাইটা আপনা আপনি ভেদার কাছে চলে আসে। তখন ভেদা মনে করতে থাকে এইজির কথা। এইজি তাকে বলেছিল যেদিন মিরাই তোমার ব্যাপারটা বুঝতে পারবে সেদিন নিজে থেকে রেসপন্স করবে, তোমার হয়ে যাবে, তোমরা হয়ে উঠবে একে অপরের পরিপূরক। তখন তুমি আর ভেদা থাকবে না, হয়ে যাবে মহাযোদ্ধা। এসব মনে করে মিরাইটা হাতে নিয়ে উঠে ভেদা বলে আমার মা যা সব সময় চেয়েছে আমিও সেটাই চাই। এটা বলার পরপরই মিরাইকে হাতে নিয়ে ভেদা খেল শুরু করে। হঠাৎ মিরাইটা লম্বা হয়ে যায়, কেউ আর টিকতে পারে না এর সামনে। সেইটা দেখে তরঙ্গ বাজালে মিরাই ঢাল হয়ে দাঁড়ায়। তারপর মিরাই শক্তি দিয়ে তরঙ্গ যন্ত্রটাই ভেঙে ফেলে। ইয়োগার কোনোভাবেই পেরে ওঠে না ভেদার সাথে। ইয়োগাকে এবার মেরে ফেলে ভেদা। আর এদিকে হাত থেকে অনেক রক্ত পড়ায় অজ্ঞান হয়ে যায়। সেই সময় হাত থেকে অনেক রক্ত পড়ায় ভিভা অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে চলে আসে ভেদা। মিরাইটা ভিভার ওই ক্ষতস্থানে লাগলে মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায় সে। ভিভাও সুস্থ হয়ে ওঠে। এটা আবার ওর বন্ধু থেকে অবাক হয়ে যায়। ভেদা এবার ভিভাকে জিজ্ঞেস করে নবম গ্রন্থ কোথায় পাবো। ভিভা বলে এটা তুমিই জানো, এটা তো আমি বলতে পারবো না। সে সময় ভেদার মনে পড়ে যায় তার মায়ের কথা। মা তাকে বলেছিল তাদের আবারও দেখা হবে তন্ত্রামনে। এই জায়গাটার নাম শুনে ভিভা বলে এটা কামরূকের একটি দ্বীপ, সমুদ্রের মাঝখানে এটা অবস্থিত। পুলিশরা ভেদার পিছু নেওয়ার জন্য ওর আরেক বন্ধুকে ডেকে আনে। তখন তাকে দেখিয়ে ফোন করিয়ে পুলিশরা ভেদার আসল লোকেশন নেয়। তবে ততক্ষণে সেখান থেকে চলে যায় ভেদা। কিছুক্ষণের মধ্যেই সেখানে লামা চলে আসে। সেখানে সে যা দেখতে পায় সেটা দেখে অবাক হয়ে যায় লামা। সাধারণ কারো পক্ষে ইয়োগা এবং তার ট্রেনিংপ্রাপ্ত সৈন্যদের মারা সম্ভব নয়, তাই ব্যাপারটা সে কোনোভাবেই হালকাভাবে নেয় না। তাই সেখানে থাকা এক প্রত্যক্ষদর্শীকে লামার লোকজন মারতে থাকলে সে জানায় ওরা যখন এখান থেকে চলে যায় তখন কামরূপ নামের একটা দ্বীপে যাওয়ার কথা শুনেছিলাম আমি। এটা শুনে লামা হেসে বলে তারা আঙ্গামা আবলির কাছে গিয়েছে। এদিকে ভেদা ভিভাকে নিয়ে চলে আসে কামরূপ দ্বীপে। এসে এক তান্ত্রিকের কাছে তান্ত্রামনের কথা জিজ্ঞেস করলে সে আঙ্গামঙ্গলির সঙ্গে দেখা করতে বলে। সেদিন ছিল তান্ত্রিকদের নিয়ে একটা কার্যক্রম। সেখানে ভেদা তান্ত্রিকের সাথে কথা বলতে গিয়ে দেখে তার আরেক বন্ধু সেখানে এসেছে। সে আবার জানায় ওদেরকে বাঁচাতেই সে এখানে এসেছে। সে সময় মঞ্চে চলে আসে আঙ্গামাবলী। ভেদা আঙ্গামাবলীর সাথে তখনই কথা বলতে চায়, কিন্তু সামনে অনেক তান্ত্রিক, কিভাবে সে সামনে যাবে এখন। তখন ভেদা মিরাইয়ের সাহায্য নিয়ে উড়ে যেতে থাকে। সে সময় সেখানে থাকা পুলিশ ভেদাকে উদ্দেশ্য করে গুলি করে। তবে ওই মিরাইটার মাধ্যমে একটা বলয়ের সৃষ্টি হওয়ার একটা গুলি ওর গায়ে লাগে না। কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চে চলে আসে। এগুলো দেখে অন্য তান্ত্রিকগুলো ওর দিকে ধেয়ে আসে। তখন আঙ্গামাবলী ওদেরকে থামায়। সে ভেদার হাতে মিরাই দেখে চিনতে পারে, তাই বলে আম্বিকা যেটা বলেছিল সেটাই ঠিক।
সময় চলে এসেছে। এটা বলেই আঙ্গামাবলি ভেদাদের নিয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ এই ব্যাপারগুলো দেখে ওদের পিছা নিলে তন্ত্রের মাধ্যমে ওদের অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়, যেইটা আবার একদম পাহাড়ের ক্লিফে। তারপর পরে ভেদাকে নিয়ে চলে আসে একটা জায়গায়। সেখানে দেখা যায় সবাই ভেদাকে সম্মান করছিল। সেখানে আসলে ভেদা একটা মূর্তি দেখতে পায়, যেখানে আবার আগুন জ্বলছিল। এই মূর্তি দেখে ভেদা জিজ্ঞেস করে এটা কার মূর্তি। আঙ্গামাবলি বলে তোমার মা আম্বিকার। শুনে অবাক হয় ভেদা। তখন বিস্তারিত বলতে থাকে আঙ্গামাবলি। এমনটা হয়েছে এক অনাথকে দ্বারা। একদিন আঙ্গামাবলি একটা গ্রামে গিয়ে দেখে পুরো গ্রাম আগুনে জ্বলছে, কেউ আর বেঁচে নেই গ্রামে। তখন তার চোখটা গিয়ে পড়ে একটা অনাথ ছেলের দিকে, যেটা ছিল আসলে লামা। তখন আঙ্গামাবলি অনাথ ছেলেটাকে নিয়ে চলে আসে আঙ্গামাবলে। তো আঙ্গামাবলি অনাথ ছেলেটাকে তন্ত্রমনে নিয়ে আসে। নিজের ছেলের সাথে লামাও সে ছেলের মতো করে লালন পালন করা শুরু করে। একদিন আঙ্গামাবলি দেখতে পায় লামারও তন্ত্রের প্রতি মনোযোগ, তাই তাকেও তন্ত্রমন্ত্র শিখায়। অল্পতেই অনেক ভালো করে লামা। তাই আঙ্গামাবলি সিদ্ধান্ত নেয় বংশ পরম্পরায় তার কাছে থাকা তান্ত্রিক গ্রন্থ লামাকেই দেবে। কিন্তু দিন দিন লামার তান্ত্রিকতা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। তখন ওই তান্ত্রিক গ্রন্থটা লামাকে আর না দিয়ে তার নিজের ছেলেকে দেয়, যেটা একদম সহ্য করতে পারে না লামা। তাই আঙ্গামাবলির ছেলে থেকে তান্ত্রিক গ্রন্থটা নিয়ে সেখান থেকে 2 পেজ পড়ে একটা তান্ত্রিক ব্রেসলেট বানায়, যেটা আবার আঙ্গামাবলি দিয়েছে বলে গ্রামের সবাইকে পড়ায়। পরের দিন তন্ত্র দিয়ে লামা আগে আঙ্গামাবলিকে গাছের সাথে বাঁধে। সেটা দেখে গ্রামের সবাই এগিয়ে আসতে থাকলে মন্ত্র বলে সবাইকে ধরাশায়ী করে ফেলে, যেটা কিনা আসলে একটা সাধারণ তান্ত্রিকের দ্বারা কোনোভাবেই পসিবল নয়। আঙ্গামাবলি তখন ওই তান্ত্রিক গ্রন্থটা লামার কাছে দেখে। লামা আসলে আঙ্গামাবলির ছেলেকে মেরে ওই গ্রন্থটা কেড়ে নিয়ে আসে। এরপর সে সবার হাতে পরিয়ে দেওয়া ব্রেসলেটের চাল চালে। ব্রেসলেটের কারণে সবাই লামার বশে চলে আসে। সবাই একদম স্ট্যাচু হয়ে যায়। এভাবে এক রাত থাকলে সবাই পরিণত হয়ে যাবে পাথরে। লামা সবার সাথে এমনটা করে খুব খুশি হয়। সে বলে মাত্র 2 পেজ পড়ে যদি এই তন্ত্র আমি আবিষ্কার করতে পারি, তাহলে পুরোটা পড়লে কি হবে। ঠিক তখনই ওখানে চলে আসে আম্বিকা। আম্বিকাকে দেখে আঙ্গামাবলি বলে তুমি এখানে কেন এসেছো? তোমাকে নবম অমর গ্রন্থ রক্ষা করতে হবে। তখনই লামা জেনে ফেলে 9টা গ্রন্থের কথা। তখনই আম্বিকা একজনের হাত থেকে ব্রেসলেট নিয়ে পাথরের ওপর বসে উল্টো তন্ত্র শুরু করে। এতে তার নিজের শরীরটা জ্বালতে শুরু করে। আর এই উল্টো তন্ত্রের জন্য সেখানে থাকা সবাই ভালো হতে শুরু করে। তখন লামার মাথা গরম হয়ে যায়, তাই সে তন্ত্র ছুটতে থাকে আম্বিকার দিকে। কিন্তু তেমন কোনো কাজে লাগে না। উল্টো লামা আম্বিকার কাছে পরাস্ত হয়। ওর কাছে পরাস্ত হয় লামা বলে এখন আমার শক্তি কম, কিন্তু যখন 9টা গ্রন্থ আমার হাতের মধ্যে চলে আসবে তখন আমি শক্তিশালী হয়ে ফিরে আসব। আগুন জ্বালা অবস্থায় আম্বিকা জানায় তুমি কখনো নবম গ্রন্থের কাছেই ফিরতে পারবে না। তার আগে ঢাল হয়ে থাকবে এক যোদ্ধা। এর মধ্যেই সবার তন্ত্র ছুটে যায়। স্ট্যাচু হওয়া থেকে সবাই বেঁচে যায়। এদিকে আম্বিকা আগুনে জ্বলে হয়ে ওঠে মূর্তি। সেদিন থেকে আম্বিকা মূর্তি হয়ে আছে। তার মূর্তির নিচে আগুন জ্বলছে। ভেদা তার মায়ের সম্পর্কে সবকিছু জেনে ওই মূর্তির সামনে শপথ করে। শপথ করার সময় বলে তুমি অনেক ধন্য মা। পৃথিবীকে বাঁচানোর জন্য তুমি নিজের ছেলেকেই বলি দিয়ে দিয়েছ। মানুষ বাঁচানোর জন্য তুমি নিজের জীবন ত্যাগ করেছ। আমিও তোমাকে কথা দিচ্ছি মা, 8টা গ্রন্থ থেকে উদ্ধার করে যার যার জায়গায় পাঠিয়ে দিব। আঙ্গামাবলি আম্বিকা সম্পর্কে বলার পরে বলে নবম গ্রন্থটা যে কোথায় রয়েছে সেটা আমিও জানি না। ভেদা তখন জানায় মা তো তার নিজের সম্পর্কে বলতে তো আমাকে এখানে ডাকেননি। আমার যা মনে হচ্ছে এখানেই রয়েছে নবম গ্রন্থ। সে সময় আকাশে একটা তারা ছুটতে থাকে। এই ব্যাপারটা দেখে ফেলে ভেদা, তাই সেই পথেই হাঁটা শুরু করে সে। ভেদা সবসময় চন্দ্র দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তাই এবারও ঠিক আগের মতো তারা দেখে পথ চলতে থাকলে একটা পুরনো মন্দির এসে পৌঁছে। সেখানে একটা লাঠিতে আগুন জ্বালিয়ে এদিক সেদিক দেখতে থাকলে একটা মূর্তি দেখতে পায়। আমি তো মায়ের মতো হতে পারবো না, কিন্তু মায়ের দেখানো পথে আমি চলতে চাই। তখন মূর্তির কাছে থেকে একটা পাতা উড়ে গিয়ে একটা পোর্টাল হয়ে যায়। সেই পোর্টাল দিয়ে সামনে এগোলে নবম গ্রন্থটার দেখা পাওয়া যায়। তারপর সেটাতে হাত দিলে ভেদা তার মাকে অনুভব করে। এরপর নবম গ্রন্থ নিয়ে এসে আঙ্গামাবলির কাছে আসে। আঙ্গামাবলি তখন জানায় লামা আবারও কালপতিত অন্তরের মাধ্যমে সবাইকে মারতে চাচ্ছে। এর আগেও সে কালপতি করেছিল, কিন্তু তোমার মা সবাইকে বাঁচিয়েছিল। আর এই নবম গ্রন্থও যদি পেয়ে যায় তাহলে কালিনগার চেয়েও বেশি মানুষ মারা যাবে। এটা শুনে ভেদা বলে আমি আমার জীবন থাকতে এই গ্রন্থটাকে কোনোভাবেই ধরতে দিব না। অন্যদিকে দেখা যায় লামা 8 গ্রন্থের জাদু একত্রিত করে কালপতিত ওই ব্রেসলেটটা আবার বানিয়ে ফেলে। তারপর কুম্ভুরের মেলা সবাইকে ওই ব্রেসলেটটা পরিয়ে দেয়। এর মধ্যেই পুলিশের কাছে খবর আসে ভেদা কামাখ্যা স্টেশনে। সেখানে পুলিশ চলে এসে ভেদাকে গ্রেপ্তার করে। মিরাই যন্ত্রটি ওরা নিয়ে নেয়। তারপর ট্রেনে করে রওনা করে। সেই সময় রেল লাইনের ধারে লামাকেও দেখা যায়।
সে এবার ভয়াবহ রকমের কিছু একটা করার প্রস্তুতি নিতে থাকে। সাথে বলে এবার সবাই গডকে ভুলে যাবে। এইটা বলে একটা পোর্টাল খুলে কুম্ভমেলা সবার উপরে কালপতিত তন্ত্রটা আবির্ভূত করে। এতে সবাই স্ট্যাচু হয়ে যায়, ঠিক আগে যেমনটা হয়েছিল তেমনই। এদিকে ভেদাকে মারতে কয়েকজন চলে আসে। সেটা দেখে পুলিশরা ভেদার হাতের হাতকড়িটা খুলে দেয়। ভেদা তখন সবাই সাথে লড়তে শুরু করে। তখন একজন জানায় এই ট্রেনে থাকা সবাই মারা যাবে, ট্রেনে চালক নেই। ভেদা তখন সাথে সাথে ইঞ্জিনে চলে এসে বলে আসলেই তো কেউ নেই এখানে। তাই সে নিজেই ট্রেনটা থামানোর চেষ্টা করে, কিন্তু পেরে উঠছিল না। আর ওর সাথে তো মিরাইটাও নেই। অন্যদিকে তরঙ্গযন্ত্র ব্যবহার করে বিষ ভেঙে ফেলে লামা। এদিকে পুলিশই ভেদাকে মিরাইটা দিতে সাহায্য করে। মিরাই দিয়ে তারপর ভেদা ট্রেন থামানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। একসময় সে দেখতে পায় ব্রিজটার মধ্যে ভাঙা, তাই সর্বোচ্চ শক্তি দিয়ে ভাঙার আগেই ট্রেনটা থামায় ভেদা। তখন সে ওর সামনেই লামাকে দেখতে পায়। দুজন দুই অস্ত্র দিয়ে শুরু করে লড়াইয়ের প্রথমে দুজনের অস্ত্র উলটপালট হয়। লামার হাতে মিরাই, অন্যদিকে তরর হাতে ভেদা। তখন সে বলে ওইটা খারাপ মানুষের কাছে কাজ করে না। এরপর দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারামারি। লড়াইয়ের এক পর্যায়ে ভেদাকে মিরাই সহ ব্রিজ থেকে ফেলে দেয় লামা। তখন ভেদা নিচে পড়তে থাকলে সম্পত্তি পাখি এসে বাঁচায় ভেদাকে। এরপর সম্পত্তি ওকে নিয়ে একটা জায়গায় এসে নামিয়ে দেয়। মিরাইটা ওর হাতে চলে আসে, কিন্তু সে সময় ভিভার কাছ থেকে নবম গ্রন্থ ছিনিয়ে নেয় লামা। তারপর 9টা গ্রন্থ একত্রিত করে তন্ত্র পড়া শুরু করে। তখন আর মিরাইয়ের শক্তি কোনোভাবেই কাজ করে না লামার উপর। কিছুক্ষণের মধ্যেই 9টা গ্রন্থের শক্তি নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে নেয় লামা। এটাতে সে চরম শক্তিশালী হয়ে ওঠে। তাই আর ভেদা কোনোভাবেই পেরে উঠছিল না ওর সাথে। তখন ভেদার মনে পড়ে যায় আঙ্গামাবলীর কথা। আঙ্গামাবলী তাকে বলেছিল লামাকে থামানোর সর্বশেষ একটা উপায় রয়েছে। লামা প্রথমবার কালপতি মন্ত্র দিয়ে একটা ব্রেসলেট বানিয়েছিল, সেটা দিয়ে লাখো মানুষের মৃত্যু আটকানো যাবে। তখন এটা কাজে লাগবে। আর এটার জন্য গত 20 বছর ধরে এই জিনিসটা আমি সংরক্ষণ করে রাখছি। কিন্তু এটাও একটা ত্যাগ চায়। আঙ্গামাবলীর এর কথায় ভেদার মনে পড়লে ব্রেসলেট বের করে উল্টো মন্ত্র পড়া শুরু করে, ঠিক যেমনটা এর আগে তার মা করেছিল। এইটা করতে থাকলে আগুন জ্বলে ওঠে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। আম্বিকা এজিকে বলছিল আমি তো আত্মত্যাগ করছি, কিন্তু একই ব্যাপার যদি আমার ছেলের সাথে ঘটে তাহলে? এজি বলেছিল একটা সময় আসবে ভেদা মৃত্যুকে আলিঙ্গন করবে, তখন প্রকৃতিও তার পক্ষ হয়ে কথা বলবে। তাছাড়া মিরাই কোনো সাধারণ অস্ত্র নয়, মিরাই হচ্ছে শ্রীরামের ধনুক। এদিকে প্রেজেন্ট টাইমে শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। এই বৃষ্টিতে ভেদার হাতে জ্বলতে থাকা আগুনটা নিভে যায়। তারপর মিরাইটা হাতে নেওয়ার সাথে সাথে অটোমেটিকলি সেটা ধনুকে রূপান্তরিত হয়। ভেদার ইশারা একটা তীর সৃষ্টি হয়। তখন ধনুকে তীর বসিয়ে ভেদা লামাকে উদ্দেশ্য করে বলে এইটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে ভবিষ্যৎ, আর এইটাই হচ্ছে মিরাই। এটা বলার সাথে সাথে লামার দিকে তীর ছুঁড়ে লামার কেচ্ছায় একদম খতম করে দেয়। লামা শেষ হয়ে যাওয়ার পরপরই কালপতিত্ব তন্ত্র শেষ হয়ে যায়। কুম্ভ মেলায় থাকা সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন তার আকাশে ধনুকের চিহ্ন দেখে গডকে স্মরণ করে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।